আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রসঙ্গ হচ্ছে আমার ক্যামেরার সেলফি স্টিক হারিয়ে যাওয়া। কিভাবে এটা হারিয়ে গেল, সেদিন আসলে কি ঘটেছিল আমার সাথে, এবং এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই গল্পটা আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার সাথে কি ঘটেছিল। আপনারা অনেকে অবগত আছেন, গত সোমবারে আমি হঠাৎ করে অসুস্থ হই। হওয়ার পরে সোমবারে আমি আমার অফিসে ছিলাম, মঙ্গলবারও কিন্তু থেকেছি, পরবর্তীতে বুধবার বৃহস্পতিবার অফিসে আমি বন্ধ দিয়েছিলাম। কারণ হচ্ছে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমার হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি, আমি বিছানা থেকে উঠতে পারছি না, শরীর ব্যথা, এরকম সিচুয়েশনে যেমনটা হয় আর কি। এই জন্য আমি দুদিন বন্ধ দিলাম অফিস। তো এরই মধ্যে আমার সাথে যারা বিভিন্ন সময় দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা যারা রয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, তো তারা আবার কি করলেন, আমাকে দেখতে আসার জন্য বললেন যে ভাই আমি আপনাকে দেখতে যাব। তার মধ্যে একজন ছিলেন হচ্ছে শোভন ভাই, সাইমনের বাবা। তো তিনি আমাকে জানালেন যে ভাই আপনি যেহেতু অসুস্থ, তাহলে আমরা রংপুরে গিয়েছিলাম, আপনাকে নিয়ে যেতে পারিনি, কারণ আপনি অসুস্থতার কারণে আপনাকে আর জানানো হয় নাই। কারণ ওনারা হচ্ছে থরসব বিলাল ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অসুস্থতার জন্য যাইতে পারিনি। তো এই জন্য সুমন ভাই বৃহস্পতিবার রাতে আমাকে জানালেন যে আগামীকালকে আসবেন, অত শুক্রবার আমাকে দেখার জন্য আসবেন। তা আমি বললাম ঠিক আছে ভাই, চলে আসেন। তো শুক্রবারে জুমার নামাজ পড়ে ভাইয়ের সাথে আমার কথা হয়। ভাই কিন্তু বললো যে আমি জুমার নামাজ পরই বা হয়তো বা বিকেলের দিকে রওনা দিব। তো এই এই কথা এই কাজ, ভাই কি করলেন, আমার এখানে আস্তে আস্তে প্রায় 4টা বাজলেন ওনার। 4টা বাজার পরে কিন্তু আমি তখন বললাম যে ভাই যেহেতু আপনি আসছেন, তাহলে এক কাজ করি, গত 4-5 দিন যাবত যেহেতু আমি বেডে আছি, অনেকটা কিন্তু আমি বোর হয়ে গেছি, এতটা মানে খারাপ লাগছে, তো চলেন কোথা থেকে একটু ঘুরে আসি। তো বললো কোথায় ঘুরতে যাবেন, তো বললাম যে জয়পুরহাটে আজকে একটা খেলা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠে, তো চলেন ওখানে একটু যাই, গিয়ে কিছুক্ষণ সময় থেকে ওখান থেকে চলে আসবো। তো যে কথা সেই কাজ। তো ভাই শোনার সাথে সাথে আমাকে বাইকে পিছনে উঠিয়ে নিয়ে গেল। আমার হাতে ছিল তখন অ্যাকশন ক্যামেরাটা। তো আমি জাস্ট ওখান থেকে আমার কান্দিয়া বাজার থেকে সরাসরি চলে গেলাম হচ্ছে জয়পুরহাটে। তো এখান থেকে জয়পুরহাট যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো জয়পুরহাটে গিয়ে জেলা স্টেডিয়ামে হয়তো বা 10 মিনিটের মতো স্টে করেছিলাম। করে ওখান থেকে যখন দেখি যে প্রায় 6টা বাজতেছে, অর্থাৎ বেশি সময় নাই, যেহেতু 25 কিলোমিটারের মতো এভারেজে রাস্তা হবে, তখন আমরা ওখান থেকে কি করি, ব্যাক করি পাঁচবিবির উদ্দেশ্যে। পাঁচবিবিতে এসে ওখানে হচ্ছে নাস্তা করে পাঁচবিবিতে আমি আসরের নামাজটা আদায় করি। যদিও তখন থেকে মাগরিবের সময় খুব বেশি ছিল না। হ্যাঁ, তো পাঁচবিবিতে আসরের নামাজ আদায় করে ওখান থেকে বাইকে করে যখন রওনা দেই, আস্তে আস্তে প্রতিমধ্যে যেই জায়গাটার কথা আমি আপনাদেরকে বলেছি, হরিন্দা বাজারের প্রায় 1 কিলোমিটার আগে থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কিন্তু আগে কিন্তু বৃষ্টি বা আবহাওয়া এরকম ছিল না, অনেক সুন্দর আবহাওয়া ছিল, যেহেতু ফুটবল খেলা হচ্ছিল, চমৎকার একটা আবহাওয়ার মধ্যে তারা খেলাধুলা করেছে। তো ওই সময় একটু বৃষ্টি আসে, তো আমার পকেটে একটা পলিথিন ছিল, আমি পলিথিনটা আমার মাথায় বাঁধার পরে একটু কিছুক্ষণ পরে তো হরেন্দা বাজার আসে, ওখানে এসে মাগরিবের নামাজটা আমি জামাতে আদায় করি। তখন আমার হাতে কিন্তু চশমা ছিল এবং সেলফি স্টিকটা ছিল, আর ক্যামেরাটা আমার পকেটে ছিল। তো সেলফি স্টিক চশমা নিয়ে আমি মসজিদে নামাজ পড়েছি, দেন সেখান থেকে আমি ওই দুইটা হাতে করে নিয়ে বেরিয়ে এসেছি। আসার পরে দেখি যে সুমন ভাই বাইরে ছিল। তো বললাম ভাই চলেন, এখনই তো বাসায় যাওয়া লাগবে। তো সুমন ভাই বলতেছে আমি একটা একটা রিল আপলোডে দিয়েছে, এখনো যায় না, একটু অপেক্ষা করেন 2টা মিনিট। তো বললাম ঠিক আছে, 2 মিনিট যেহেতু অপেক্ষা করি, তাহলে এখানে একটা চায়ের দোকান আছে, এখানে বসে চা খাই। তো দেন ওখানে বসে 1 কাপ চা খেলাম। চা খেতে তখনই সেলফি স্টিকটা একটা টুলের উপর রেখেছি। হ্যাঁ, তো প্রতিমধ্যে আপনাদের ভাবি আমাকে মেসেজ করলো যে আমার বাচ্চার জ্বর প্রায় 102 ডিগ্রি, মানে 101.8 ডিগ্রি জ্বর আমার বাচ্চার। এই কথা শুনে বাবা হিসেবে আমার কি অবস্থাটা চিন্তা করেন। আমি তখনই কিন্তু ভেতরটা আমার আউট হয়ে গেছে যে আমি কত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো। তখন আমি সুমন ভাইকে বললাম ভাই দ্রুত এখান থেকে আমাকে যেতে হবে, কারণ আমার মেয়ে অসুস্থ। বললো যে বৃষ্টির মধ্যে কিভাবে যাবেন, বললাম যে যেভাবে হোক যাইতে হবে। তখন ওই দোকানদার ভাইকে বলে আরো একটা পলিথিন নিলাম সুমন ভাইয়ের মাথা বাঁধার জন্য। পলিথিন নিয়ে জাস্ট দ্রুত আমি বাইকে উঠি। তো সুমন ভাই আবার বললো কি যেহেতু ভাই ভিডিও আপলোড হচ্ছে, আপনি এক কাজ করেন, আমার এই ফোন দুটো নেন, একটা ফোনে হটস্পট দেওয়া আছে, আরেকটা থেকে ভিডিও আপলোড হচ্ছে, ফোন দুটো আপনার হাতে নেন। তো আমি ফোন দুটো হাতে নিয়েছি, আর সেলফি স্টিক রেখেছিলাম আমি যেহেতু পেছনে বসেছি, মাঝখানে জায়গা পায়ের উপরে রেখেছি, বেশ চাপা ছিল, অর্থাৎ জয়পুর থেকে আসছি তখন পর্যন্ত কিন্তু পরে নাই। বাট ওই যে ওখানে আমি সেলফি স্টিকটা রেখেছি, তারপরে ফোন দুটো হাতে ধরে রেখেছি, আর আমার মধ্যে টেনশন কাজ করছে যে আমি কত দ্রুত বাড়িতে ফিরবো, যেহেতু আমার বাচ্চা অসুস্থ। তো এরকম আস্তে আস্তে প্রায় অনেকটা রাস্তা আসছে বৃষ্টির মধ্যে, ফোন একটু করে মনে হচ্ছে যে ভিজতেছিল, মানে যেহেতু মাঝখানে নিয়ে রেখেছি আমি পায়ের মাঝখানে এই গ্যাপটাতে, তো সেক্ষেত্রে সেখানে পানি খুব একটা পড়তেছিল না। হ্যাঁ, তবে আমাদের শরীরে পানি পড়তেছে, মাথায় পড়তেছে। তো মাথায় যেহেতু পলিথিন আছে, আমরা আর কোনো চিন্তা না করে সরাসরি আসছি। তো এমন অবস্থায় যখন শাইলুটি মোড়ে আসি, তখন এত পরিমাণ বৃষ্টি, মানে প্রচন্ড বৃষ্টি, তো ফোনগুলো তো ভিজে যাচ্ছে। সুমন ভাই বললো ভাই ফোনগুলো কি অবস্থা, ভিজতেছে নাকি? বললাম হ্যাঁ ভিজার মতো তো মনে হচ্ছে। তখন বললো যে আমার মাথার পলিথিনটা একটু খুলে নেন। তো ভাইয়ের মাথার পলিথিনটা খুলে নিয়ে ওই পলিথিনের ভিতরে ভাইয়ের 2টা ফোন এবং আমার ফোন, এই 3টা ফোন এক জায়গায় পলিথিনে যখন আমি প্যাক করি, তখন কিন্তু বৃষ্টি প্রচন্ড। দ্যাট টাইমে আমার মনে হলো যে আমার সেলফি স্টিকটা নাই, মানে ওখানে আমি দেখতেছি নাই। তখন বললাম ভাই সেলফি স্টিক তো মনে হয় পড়ে গেছে, কোথায় পড়ে গেছে আমি তো জানি না ভাই। আর এমন অবস্থা যে প্রচন্ড বৃষ্টি, হ্যাঁ, এই যে বৃষ্টির সামনে 1 হাত রাস্তা দেখা যাচ্ছে না, মানে দেয়ালের মতো, আর
চোখে মুখে লাগছিল দ্যাট টাইমে, আর ওখানে থামি নাই, যেহেতু রাত লেগেছে, রাস্তাঘাটে একটু নিরাপত্তার ব্যাপার আছে, এই জন্য না থেমে সরাসরি বাসায় আসি। আসার পরে তো এখানে প্রায় সময় ভাই আধা ঘন্টা 1 ঘন্টার মতো অবস্থান করলেন। করার পরে তিনি এখান থেকে, যেহেতু তিনি ভিজে একদম শেষ, আমিও ভিজে শেষ, ভাইকে লুঙ্গি দিলাম, টি শার্ট দিলাম, ওগুলো পরে ভাই হচ্ছে বাসা চলে গেল। তো এই অবস্থা হওয়ার ফলে আমার যেহেতু স্টিকটা হারিয়ে গিয়েছে, তো আমি মনে করলাম যে তাহলে আমার যদি স্টিকটা হারিয়ে গিয়েছে আমি এখন কি করতে পারি। তখন কিন্তু আমি অনলাইনে এটা তারা যে একটা স্টিক অলরেডি অর্ডার দিয়েছি, মানে 1 তারিখে, আপনারা কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই স্টিকটা পাওয়া যে আমাকে যে পাইতেই হবে এরকম ইচ্ছা করে কিন্তু আমি ফেসবুকে পোস্টার দেই নাই, দিয়েছি এই কারণে যে আমার একটা অনুভূতি শেয়ারের জন্য। আমার এই যে শখের জিনিসটা হারিয়ে গিয়েছে, সাধারণত শখের কোনো জিনিস হারিয়ে গেলে কিন্তু খারাপ লাগার কথা, তাই না? এই জন্য দিয়েছি যাতে করে আমার ওই এলাকায় যত ফ্যান ফলোয়ার আছে তারা যদি কোনো কারণে এটা দেখে, নোটিস করে, হয়তো বা তাদের আশেপাশে, যেহেতু শাইলটি এখান থেকে বেশি দূরে না, কিন্তু অনেকে এখানে বাজে কমেন্ট করেছে সেই পোস্টে যে ভাই তারা কেন জিনিসটা পেয়ে আপনাকে আবার ফেরত দিয়ে আসবে। ভাই এটা কিন্তু বেশি দূরত্ব না, এখান থেকে শাইলটি অনলি 4 কিলোমিটার। আমি বলি সকালবেলা ফজরের নামাজ পড়লাম সেদিন 2 তারিখে, নামাজ পড়ে আমি সাইকেলে শাইলটি মোড় পর্যন্ত গিয়েছিলাম, রাস্তা ট্রেস করতে করতে গেলাম যে কোথাও ওটা আমি পাই কিনা, কিন্তু আমি পাই নাই, ঠিক আছে। আর আশেপাশে 10 গ্রামের মানুষ কান্দিয়া বাজারে কিন্তু সবচেয়ে বেশি আসে, কারণ অত্র এলাকার মধ্যে বড় বাজার নাই। শাইলটি বলেন আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সবাই কিন্তু কান্দিয়া হাটে কিন্তু আসে বাজার করে। হ্যাঁ, এই জন্য আমি ওখানে বলেছি যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে আমার অফিসে দিয়ে যাবেন, আপনাদেরকে বকশিস দেওয়া হবে। এখানে বকশিস নিয়ে অনেকে কথা বলেছেন যে মানে আজে বাজে কমেন্ট করেছেন এখানে বেশ কয়েকজন, তাদেরকে আর কি বলবো, তারা তো না বুঝে কমেন্ট গুলো করেছেন। তো আমি এমনটাই লিখেছি, আর আমার যেহেতু কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই আপনারা জানেন, এই জন্য আমি বলেছি যে সরাসরি আমাকে এসে দিয়ে গেলে আমি বকশিস দিব। তো সাধারণত হারানো কোনো জিনিস হারিয়ে গেলে সেখানে মানুষ এরকমই কিন্তু পোস্ট করে বা মাইকে অ্যানাউন্সমেন্ট করে না যে পেলে পুরস্কৃত করা হবে। তা আমি হয়তো পুরস্কৃত কথাটা না লিখে বকশিসটা লিখেছি, এটাও নাকি আমার ভুল। মানে এই ধরনের অনেক কমেন্ট করে আসলে অনেকে অনেক ধরনের সেখানে জানাচ্ছেন, আমার উপরে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে যদি আমি বিন্দু মাত্র আমার মনের অজান্তে যদি কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন। আমি আসলে ওইসব লক্ষ্য করে বা ইন্টেনশনালি ওরকম কিছু লেখি নাই। সাধারণত আমি আপনাদেরকে আরেকটু গল্প বলতে চাই, সেটা হচ্ছে কি গত কয়েকদিন আগে 2 সপ্তাহ আগের খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন যে 15 লক্ষ টাকা এক অটো চালক ড্রাইভার, তিনি দেখেন যাত্রী নেমে যাওয়ার কিছুক্ষণ পর পেছনে একটা ব্যাগ আছে, ব্যাগে দেখেন যে 15 লক্ষ টাকা। তিনি এতটা চিন্তিত হলেন, তার বাবার সাথে কথা বলেন। আপনারা হয়তো অনেকে মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজটা দেখেছেন, ওকে আমি স্ক্রিনশট দিয়েছি, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তিনি বাবার সাথে পরামর্শ করলেন, বাবা বলেন এই টাকা যেহেতু তোমার না, তাকে ফেরত দিতে হবে। তিনি খুঁজে খুঁজে তার দোকানে গিয়ে দিয়ে আসছেন। ভাই কোনো কিছু কেউ পেলে যদি সে ভালো মানুষ হয়, তার ভিতরে টেনশন কাজ করে যে এটা কার জিনিস, কখন আমি পৌঁছে দিব। আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি। তো আরেকটা উদাহরণ দিই, আমার মা অনেক আগে, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, আমার মা সকালবেলা হাঁটতে বেরিয়েছে, রাস্তায় খুব সম্ভবত রাস্তায় অথবা বাড়ির গেটের এই জায়গায় একটা স্বর্ণের একটা অর্নামেন্ট পায়, ঠিক আছে, ছোট্ট একটা অর্নামেন্ট পায়। কিন্তু পাওয়ার পরে তিনি চিন্তিত হলেন এটা কার। হ্যাঁ, এখন কাকে গিয়ে বলবো যে এটা কি তোমার কিনা। তখন কি করলেন, আম্মা আশেপাশে কয়েকটা বাড়ি ভিজিট করলেন এবং গল্পের ছলে কিন্তু কথাটা বেরিয়ে গেল একটা বাড়ি থেকে। আমার এক ভাবি হচ্ছে প্রতিবেশী, তিনি বললেন যে চাচি আমার একটা জিনিস হারিয়ে গেছে হঠাৎ করে। তখন বলে কি জিনিস, বলছে এরকম কি এরকম, বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর যখন সেটা কমন হয়ে গেল, ম্যাচিং হয়ে গেল, তখন আম্মা তাকে জিনিসটা ফেরত দিলেন। তো কাজে যদি কেউ কোনো কিছু পায় এবং তার ভিতরে এই চিন্তাটা কাজ করে যে আমি এটা তাকে অবশ্যই ফেরত দেবো, তখন কিন্তু সে নিজে চিন্তিত হবে, তার ভিতরে কিন্তু উৎকণ্ঠা বাড়বে যে আমি কখন তাকে জিনিসটা ফেরত দেবো। এটা হচ্ছে একজন জেনুইন পার্সন, যারা ভালো মানুষ, তাদের ভিতরে এই ঘটনাটা ঘটে। এবং আরেকটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, আজকে ভিডিওটা আসলে গল্পের মতো। সেটা হচ্ছে আপনার নিশ্চয় মনে আছে, খুব সম্ভবত 2000 সালে একবার গুজব রটলো না যে 5ই মে পৃথিবী ধ্বংস হবে, আপনাদের মনে আছে কিনা। ওই সময় একটা বৃদ্ধ লোক এখান থেকে অন্তত 15 কিলোমিটার দূরে একটা গ্রাম থেকে তিনি আমাদের সাথে দেখা করতে আসছেন। কারণ হচ্ছে আমার দাদা ডাক্তার ছিলেন, উনি তখন ডাক্তারি সেবা দিতেন ঘোড়ায় চড়ে। হ্যাঁ, তো ওই সময় অনেকদিন আগের কথা, প্রায় 1950 সালের বা 55 সালের ঘটনা। তখন তিনি ঘোড়ায় চড়ে ওই মানুষের বাসায় গিয়ে সেবা দিয়ে আসছেন। দ্যাট টাইমে 20 টাকা বাকি ছিল। চিন্তা করে 50 সালে 20 টাকা, মানে আমার দাদা কি করতেন, ঘোড়ায় চড়ে যেতেন এবং সকল চিকিৎসাই করতেন, এমনকি নিজের সার্জারি পর্যন্ত করতেন সেই সময় কিন্তু। হ্যাঁ, তো তিনি যখন সেবা দিয়ে এসেছেন তার সব খরচ মিলে 20 টাকার মতো বাকি ছিল, উনি সে টাকাটা দিতে পারেন নাই। কিন্তু যখন শুনেছেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তিনি সেই টাকাটা আমাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আসছে। যেহেতু আমার দাদা নাই, আমরা তার পরের প্রজন্ম, নেক্সট জেনারেশন, এই জন্য আমাদেরকে দেওয়ার জন্য আসছে। তার মানে কি ভালো মানুষ নাই? অবশ্যই আছে, যারা কোনো কিছু পাবে বা হঠাৎ করে পাওয়ার পরে তারা চিন্তিত হবে যে এটা কার জিনিস, কিভাবে পৌঁছে দিব। ঠিক আছে, এই জন্য এই নিয়ত থেকে আমি ওইরকম একটা স্ট্যাটাস দিয়েছি। যদি কেউ পেয়ে থাকে দয়া করে রাত মিটাতে দিয়ে যাবেন, আমি বকশিস দেবো। আমার ভিতরে মানে অন্য কোনো চিন্তা নাই, কাউকে ছোট করার জন্য কিন্তু না। জাস্ট সম্পূর্ণ ঘটনাটা আমি আপনাদেরকে বললাম, কোন স্ক্রিপ্টেড না, একদম রিয়েলিটি আপনাদেরকে শেয়ার করেছি। তো অলরেডি কিন্তু আমার সেই স্টিকটা হারিয়ে গিয়েছে, আমি ওইটা নিয়ে চিন্তিত না। পাইলে ভালো লাগতো ডেফিনেটলি, একটা অরিজিনাল জিনিস আমি এতদিন থেকে ব্যবহার করছি, তার প্রতি একটা মায়া হয়ে গেছে এরকম। যদি একটু টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে, হয়তো আনতে একটু সময় লাগবে। তো আমি অল্টারনেটিভ একটা স্টিকের অর্ডার দিয়েছি, হয়তো 1-2 দিন পর হাতে আসবে আমার, ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার এই সেলফি স্টিকটা হারিয়ে যাওয়ার পেছনের যে গল্পটা। মূলত আমার মাথাটা কাজ করছিল না, প্রচন্ড বৃষ্টি এবং মাথায় টেনশন হচ্ছিল যে আমার মেয়েটা অসুস্থ, আমি কখন বাসায় ফিরবো।
এই হচ্ছে মূল কারণ, অন্য কোনো কারণ নয়। নতুবা কখন আমার জিনিস হারায় না, আমার হাতেই তো ছিল না, আমি তো সেটা আরো মনোযোগের সাথে ধরে থাকতে পারতাম। কিন্তু আমি ভেতরটাই আমার চেঞ্জ হয়ে গেছে যখন আমি আমার মেয়ের অসুস্থতার কথা শুনি। যাই হোক, এই ছিল আজকের গল্পটা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, অবশ্যই আপনারা এই গল্পে আপনাদের মন্তব্যে জানিয়ে যাবেন। ওকে, কথা বাড়াচ্ছি না, আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।